হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সমিশ। ত্রিপুরা পুলিশের পরীক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্সের উপর আরও কিছু প্র্যাকটিস কোশ্চেন্স নিয়ে এসেছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটাতে জিজ্ঞেস করা হচ্ছে যে নিচের কোন জোড়টি পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার আগে দেখে নিই যে মৌলিক সংখ্যা জিনিসটা কি। এটা তো নর্মাল জিনিস যে মৌলিক সংখ্যা মানে কি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলিকে 1 এবং ওই সংখ্যাটা ছাড়া বাকি অন্য কিছু দিয়েই ভাগ করা সম্ভব হয় না। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি ডিভিজিবল হয় না। ঠিক আছে, যেমন কি 5 একটা নাম্বার আছে, এটাকে শুধু 1 দিয়ে ডিভাইড করা যাবে আর 5 দিয়ে ডিভাইড করা যাবে, মানে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। ঠিক আছে, তখন এগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর যেগুলিকে সাপোজ 6, এটাকে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে যায়, আবার 6 দিয়েও যায়, তাহলে ওইগুলিকে বলা হবে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাতে বোঝা গেল। এবার পরস্পর মৌলিক সংখ্যা মানে কি। পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। এখন উৎপাদক জিনিসটা কি? উৎপাদক জিনিসটা হচ্ছে এগুলিকে বলা হয় এই সংখ্যাগুলির উৎপাদক। যেমন কি 5-এর উৎপাদক কি 1 আর 5, 6-এর উৎপাদক কি 1, 2, 3, 6, এগুলি হচ্ছে 6-এর উৎপাদক। এখন এগুলির মধ্যে 5 আর 6 দুইটা নাম্বারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে কি আছে? এই যে এই উৎপাদকটা সেম আছে, মানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে। এই একটা ছাড়া আর কোনোটাই এই দুইটার ক্ষেত্রে সমান না, মানে একই না। তখন ওদেরকে বলা হবে পরস্পর মৌলিক। ওরা নিজেরা ডাইরেক্ট মৌলিক হতে হবে কথা নেই, বাট ওই দুইটার মধ্যে যাতে কোনো সাধারণ উৎপাদক না থাকে। তো ওরা ওইটাই এখানে জিজ্ঞেস করেছে যে এই জোড়গুলির মধ্যে কোন জোড়টা এমন আছে যেটার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ পরস্পর মৌলিক। ঠিক আছে, তো দেখলে ফার্স্ট জোড়টাকেই দেখা যাচ্ছে। 13-এর মধ্যে 13 যেটা আছে সেটার উৎপাদকগুলি কী কী? 1 আর 13। আর যে 15টা আছে এটার উৎপাদক হলো গিয়ে 1, 3, 5, 15। এগুলি সবগুলি হচ্ছে ওর উৎপাদক। এখন এগুলির মধ্যে থেকে শুধু এক যে উৎপাদকটা আছে এটাই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক হিসেবে আছে, আর কোনো উৎপাদকই সমান না, একই না। তাহলে এই দুইটাকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। বাকিগুলির ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, যেমন কি 15-এর মধ্যে 3 একটা উৎপাদক আছে যেটা 63-এর মধ্যেও আছে। তো এমনভাবে বাকিগুলির মধ্যে এগুলির মধ্যে 5 একটা কমন থাকবে, এটার মধ্যে 7 যে উৎপাদকটা আছে এটা কমন থাকবে, মানে সাধারণ থাকবে। তাহলে ওরা পরস্পর মৌলিক না। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে যাচ্ছে? অপশান এ। এটা হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা জোড়। বোঝা গেল? এখন আসি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটাতে জিজ্ঞেস করেছে 4টা নাম্বার দেওয়া আছে। 4টা নাম্বার কী কী? 184, 728, 627, 573। এই 4টা নাম্বারের মাল্টিপ্লিকেশান, মানে এই 4টা নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ওরা বলছে একক স্থানীয় অঙ্ক কত হবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশানটা ওরা এক্স্যাক্টলি চায়নি, ওরা চেয়েছে যেই মাল্টিপ্লিকেশানে যে নাম্বারটাই আসবে সেটার একক স্থানীয় অঙ্ক কত হবে। তো ওইটার জন্য আমাদের এই 4টাকে বসে গুণ করতে হবে না। আমরা কি করব? শুধু ওদের একক স্থানীয় অঙ্কগুলিকে গুণ করব এবং করে ওদের একক স্থানীয় অঙ্কটাকে আমরা ডিসাইড করব, কারণ সেটাই গুণফলের এককের জায়গায় আসবে। ঠিক আছে, তো প্রথমটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। 4 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে আসছে আমাদের 32। ঠিক আছে, এই দুইটার শুধু গুণফল নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখানেও আমার 32 দরকার পড়বে না, আমি আবার এককের স্থানের অঙ্কটাকেই নেব যেটা হচ্ছে 2। ঠিক আছে, এই 2টাকে নিয়ে আবার এটার এককের সাথে আমি গুণ করে দিলাম। 2 × 7, দ্যাট মিনস আসছে আমাদের 14। বোঝা গেল? এই 14-এর মধ্যেও আবার একক স্থানীয় অঙ্কটাকে নেব, মানে এখানে আমার যেহেতু ওরা একক স্থানের কথা জিজ্ঞেস করেছে, আমি শুধু ওদের একক স্থানীয় অঙ্কগুলিকেই কনসিডার করব, আর মাল্টিপ্লিকেশনের পরেও একক স্থানীয় অঙ্কগুলিকেই কনসিডার করব, কারণ ওইগুলি ফাইনাল যে আনসারটা আসবে, এগুলি 4টার মাল্টিপ্লিকেশনের যে ফাইনাল আনসারটা আসবে সেটার এককের ঘরে এগুলির এককের ঘরের গুণফলটাই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 4 এই সংখ্যাটাকে নিয়ে নিই, এটা হচ্ছে এককের, আর এখান থেকে থাকছে আমাদের 3। তাহলে
এবার এই 4 আর 3-এর মধ্যে যদি মাল্টিপ্লাই করাই তাহলে আমাদের আসছে 12। এখানের যে একক স্থানীয় অঙ্ক যেটা হচ্ছে 2, এটাই হবে এই 4টার মাল্টিপ্লিকেশনের পরে আসা যে বড় নাম্বারটা থাকবে সেটার এককের অঙ্ক। তাহলে আমাদের 2 আছে অপশান এতে, তাহলে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, ওই যে জিজ্ঞেস করেছিল 4টা নাম্বারের গুণফলের এককের অঙ্ক কোনটা, সেটা হবে আমাদের 2। ঠিক আছে, এখন যাই নেক্সটটার মধ্যে। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে একটা গাড়ি আছে, তার যাত্রার প্রথম 37 কিলোমিটার ও যাচ্ছে 45 মিনিটে। ঠিক আছে, আর অবশিষ্ট 27 কিলোমিটার ও যায় 35 মিনিটে। ঠিক আছে, গাড়িটির গড় গতিবেগ জিজ্ঞেস করেছে। তো একটা গাড়ির 2টা ফেজ নিয়েছে, ও ফার্স্ট 37 কিলোমিটারটা গেছে 45 মিনিটে, তারপরে আরও 27 কিলোমিটার গেছে 35 মিনিটে। তো এটার ওভারঅল যে জার্নিটা কভার করেছে ওটার জন্য স্পিড কত, মানে অ্যাভারেজ স্পিড বলেছে, গতিবেগ, গড় গতিবেগ। ঠিক আছে, তো আমরা গড় গতিবেগের একটা জানি, সূত্র জানি যে গড় গতিবেগ মানে কি, মানে হচ্ছে তোমাদের গতিবেগ মানে স্পিডটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কাভার, মানে যে দূরত্বটা ও অতিক্রম করছে পুরা দূরত্বটা, ওই পুরা দূরত্বটা ডিভাইডেড বাই টোটাল ওই দূরত্ব অতিক্রম করতে তার যে সময়টা দরকার হয়েছে। তো ওর যে টোটাল সময়টা দরকার হয়েছে সেটা হচ্ছে আমাদের গতিবেগের সূত্র। ঠিক আছে, তো এখানে ওদের গড় গতিবেগটা যদি আমার বের করতে হয় তাহলে আমরা কি করব, ওর ফার্স্টে আমরা টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করেছে সেটা বের করব। তাহলে ওর ডিস্টেন্স কতটুকু, প্রথম কভার করেছে 37 কিলোমিটার, দ্বিতীয়বারে ও কভার করেছে 27 কিলোমিটার। তাহলে ফার্স্টে এই দুইটাকে আমরা প্লাস করি, 37 আর 27, তাহলে এটা আমাদের আসছে 64 কিলোমিটার ও ডিস্টেন্স কভার করছে। এখন এই 64 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে ওর সময়ের দরকার পড়ছে কতটুকু, 45 মিনিট আর 35 মিনিট। তাহলে এখান থেকে আমি টোটাল টাইমটাও বের করে নিতে পারি। তাহলে টোটাল টাইমটা হবে 45 আর 35-এর সাম, দ্যাট মিনস 80 মিনিট। ঠিক আছে, আমাদের 80 মিনিট সময় ওর কভার করছে, সময়টা লাগছে ওর 64 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে। ঠিক আছে, এখন আমাদের আনসারগুলি দেখার মতো আছে যে এগুলি কিলোমিটার পার আওয়ারে আছে, মানে ঘন্টায় আছে। তাহলে ফার্স্টে আমরা 80টাকে ঘন্টায় নিয়ে চলে যেতে পারি, অথবা লাস্টে নিলেও সম্ভব হবে, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেহেতু টোটাল টাইমটা এসেছে 80 মিনিট, তাহলে 80 মিনিটটাকে আমি যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে এটাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো 60 দিয়ে ডিভাইড করলে এটার ভ্যালু আসবে 4/3, দ্যাট মিনস 4/3 আওয়ার্স। এত ঘন্টায় ও 64 কিলোমিটার যে ডিস্টেন্সটা আছে ওইটা কভার করছে। এখন যদি আমাদের গড় গতিবেগ বের করতে হয় তাহলে ওই গতিবেগটার জন্য আমার কি লাগবে, যে টোটাল যে ডিস্টেন্সটা ও কভার করেছে সেটাকে আমি ডিভাইড করব ওই ডিস্টেন্স কভার করতে যতটুকু ওর সময় লেগেছে সেটা। তাহলে ওই সময়টা কত, 4/3 আওয়ার্স। 4/3 দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এই 4/3 দিয়ে ডিভাইড করার পর যেটা আনসার আসবে সেটাই হবে আমাদের গড় গতিবেগ, নির্ণেয় গড় গতিবেগ, যেটা আমাদেরকে বের করতে বলেছে। এখন 64/4/3, দ্যাট মিনস 64 ইন্টু 3/4 এটা লেখা যায়। নিচেরটা যেহেতু এটা হরের মধ্যে আছে তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে অন্যান্য হয়ে আসবে, তো 4/3 মিনস এটা 3/4 হয়ে যাবে। এখন যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে 4 দিয়ে 64কে ক্যান্সেল করলে 16 ইন্টু 3 মিনস 48, তাহলে আমাদের ফাইনাল যে স্পিডটা আসবে সেটা আসবে 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটা কোনখানে আছে, অপশান বিতে। তাহলে আমাদের অপশান বি হচ্ছে মেইন আনসার, যে 48 কিলোমিটার পার আওয়ারের ওর স্পিডটা ছিল গাড়িটার, এভারেজ যে স্পিডটা আছে সেটা। বোঝা গেল? ঠিক আছে, তো নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটা ট্রেনের কথা বলছে। একটি ট্রেন 10 মিনিটে 15 কিলোমিটার দূরত্ব ও অতিক্রম করে। ঠিক আছে, দ্যাট মিন্স ও কত সময়ে কত দূরত্ব অতিক্রম করছে একটা আইডিয়া দিয়ে দিয়েছে, যেটার হিসেবে আমরা এটা বলতে পারি যে ট্রেনটার গতিবেগটা কত ছিল। ঠিক আছে, এখন ওরা কোশ্চেনটাতে আর কি বলেছে, যে যদি ট্রেনটি 6 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এখন ট্রেনের স্পিডটা তো আমরা এখান থেকে জেনে নিতে পারবো। এবার ওরা বলছে যে 6 সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে, ওটার জন্য একটু বুঝে নিই।
ফার্স্টে সাপোজ ধরলাম এটা একটা টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে। এবার একটা ট্রেন আসছে এখান থেকে, সাপোজ এটার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। এখন এই ট্রেনটাকে যদি এই টেলিগ্রাফ পোস্টটা কভার করতে হয়, দ্যাট মিনস ওকে কী করতে হবে, ওকে সম্পূর্ণ নিজের লেংথটাকে কভার করে এই দিক থেকে এদিকে যেতে হবে। মানে ফার্স্টের এই যে পয়েন্টটা আছে এটা এখানে চলে আসবে, সেকেন্ড পয়েন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। দ্যাট মিনস কমপ্লিট এই লেংথটাকে ওকে কভার করে যেতে হবে। এখন টেলিগ্রাফ পোস্টকে কভার করা মানে কতটুকু ডিস্টেন্স কভার করা, নিজের লেংথের ইকুয়াল ডিস্টেন্স ওর কভার করতে হবে, ঠিক আছে। তো এটাই এখানে জিজ্ঞেস করেছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য সেটাই হবে যেটা ও 6 সেকেন্ডে যেই দূরত্বটা ও অতিক্রম করেছে সেটা, ঠিক আছে। এখন 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব ও অতিক্রম করছে সেটার জন্য আমাদের জানতে হবে ওর গতিবেগটা কত ছিল। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে 10 মিনিটে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। দ্যাট মিনস কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কত মিনিটে করছে দিয়ে দিয়েছে, তাহলে স্পিডটা কী হবে, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে আমাদের যে স্পিডটা আছে, গতিবেগটা আছে, সেটা হয়ে যাবে 15/10 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে। প্রতি মিনিটে কত কিলোমিটার যাচ্ছে ওইটা, ঠিক আছে। এখন আমরা দেখছি যে আমাদের যে গিভেন কন্ডিশনটা আছে সেটা আছে সেকেন্ডে, আর আমাদের অপশানগুলি সবগুলি আছে মিটারে। তো এই দুইটা জিনিসকে কনসিডার করে আমরা ফার্স্টে কী করে দিতে পারি, যে এই যে কিলোমিটার পার মিনিটটা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমাদের আনসারটা তাড়াতাড়ি চলে আসবে। অথবা এভাবে করে লাস্টে করলেও হবে, কোনো সমস্যা নেই। বাট এগুলি যেহেতু দেখাই যাচ্ছে সামনে অলরেডি, তাহলে এটাকে ফার্স্টে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই। তাহলে 15/10 যেটা আছে সেটাকে মিটারে, কিলোমিটার ছিল এটাকে মিটারে নিতে হলে 1000, আর মিনিট ছিল এটার জন্য আরও 60 আনলে এটা সেকেন্ডে চলে যাবে। এবার যদি আমি ক্যান্সেলেশন করি, 1000 একটা 0 ক্যান্সেল করে দেবো, 0 আর 3 দিয়ে ক্যান্সেল করলে 5, 2, এটা হচ্ছে 5। দ্যাট মিনস এটার আনসার আসছে 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওই ট্রেনটার গতিবেগ। এখন 25 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ও 25 মিটার ডিস্টেন্স কভার করছে। এখন ওরা বলছিল টেলিগ্রাফ পোস্টটা কভার করতে ওর 6 সেকেন্ড সময় লেগেছে। দ্যাট মিনস ও 6 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করবে, ঠিক আছে। এটা হবে এই যে গতিবেগটা আছে সেটার সাথে আমি সময়টাকে মাল্টিপ্লাই করব। এখন তাহলে ওর অতিক্রান্ত দূরত্বটা হয়ে যাবে এই যে গতিবেগটা বেরিয়েছে সেটা মাল্টিপ্লাইড বাই ওর যেই সময়টা লাগছে সেটা, তত মিটারে আসবে, বোঝা গেল। এখন 25 × 6 মিনস 150, তো 150 মিটার ডিস্টেন্সও 6 সেকেন্ডে কভার করছে। এবার ওরা বলছিল 6 সেকেন্ডে যে ও পোস্টটাকে কভার করছে, মানে 6 সেকেন্ডে ও নিজের দৈর্ঘ্যের সমান দূরত্বটাকেই কভার করছে, ঠিক আছে। এই জিনিসটা এসে 6 সেকেন্ড পরে এখানে চলে এসেছে। দ্যাট মিনস এই যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 150 মিটারটা আছে, এটাই ওর দৈর্ঘ্যটা হবে। দ্যাট মিনস ট্রেনের দৈর্ঘ্যটা হবে আমাদের অপশান বি, 150 মিটার, ঠিক আছে। দেখা যাক নেক্সট কোশ্চেনটাতে কী আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওরা বলছে 350 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, ঠিক আছে। এখানেও একটা ট্রেনই দেওয়া আছে, ওই ট্রেনটার কতটুকু লম্বা সেটা দিয়েছে, ঠিক আছে। এখানে বলেছে 350 মিটার লম্বা ট্রেনটার দৈর্ঘ্য, ঠিক আছে। ওই ট্রেনটার গতিবেগও দিয়ে দিয়েছে 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এইবার ওই ট্রেনটার কথা কি বললো, যে 150 মিটারের লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে, ঠিক আছে। এটার মধ্যে আগের মতোই, জাস্ট ওইখানে টেলিগ্রাফ পোস্ট একটা সিঙ্গেল জিনিস ছিল, এখানে যে জিনিসটাকে কভার করছে ওর নিজস্ব একটা লেংথ আছে, ঠিক আছে। তো এটার জন্য ফার্স্টে দেখে নিই, ধরি এই যে এটা একটা ব্রিজ আছে, ঠিক আছে, আর এখান দিয়ে ট্রেনটা আসছে। এখন ব্রিজটাকে কভার করার মানে কি, শুধু এই পয়েন্টটা এখান থেকে এখানে গেলে ব্রিজটাকে কভার হবে না। এই ফুল ব্রিজটাকে যদি কভার করতে হয়, এই যে লাস্ট পয়েন্টটা আছে সেটাকেও এটার থেকে বাইরে যেতে হবে। দ্যাট মিনস এই ট্রেনটাকে শুধু এতটুকু গেলে হবে না, ওকে আরও নিজের লেংথ বরাবর ডিস্টেন্স কভার করতে হবে,
বোঝা গেছে? তাহলে এই ব্রিজটাকে যদি অতিক্রম করতে হয়, ট্রেনের ওভারঅল যে ডিস্টেন্স কভার করতে হবে সেটা হচ্ছে ব্রিজটা তো কভার করতেই হবে, প্লাস নিজের লেংথটাকেও কভার করতে হবে। এটাই আগের কোশ্চেনও ছিল, ঠিক আছে? এখন তাহলে আমরা এটাকে করব কীভাবে? করব হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্বের জায়গার মধ্যে ব্রিজের সাথে আমরা ওই যে ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটাকেও একত্রিত করতে হবে, ঠিক আছে? ওইটাই হবে ওর অতিক্রান্ত দূরত্ব। এখন বলছে ওই ব্রিজটা ক্রস করতে অতিক্রম করতে কতটা সময় লাগছে। তার মানে এখন যদি আমরা চিন্তা করি যে 350 মিটার লম্বা তো ট্রেনটা নিজেই ছিল, আর ব্রিজটা ছিল 150 মিটার, তাহলে এই দুইটাকে যদি অ্যাড করে দিই আমাদের আসছে 500, ঠিক আছে? এই 500 মিটার ও কভার করছে, আর কোন স্পিডে কভার করছে? 45 কিলোমিটার পার আওয়ার ব্যাগে ও কভার করছে। তো এই স্পিডে এই ডিস্টেন্সটা কভার করতে ওর কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে হবে। তো এখন আমাদের কাছে অতিক্রান্ত দূরত্বও জানা আছে, আর ওই দূরত্বটা ও কোন ব্যাগে কভার করছে সেটাও জানা আছে। তো ওইখান থেকে আমরা সময়টা বের করে নিতে পারি। নর্মাল যে সূত্রটা থাকে সেটা হচ্ছে স্পিড ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দ্যাট মিন্স টাইম ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব যে ডিস্টেন্সটা আছে সেটা ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখন আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি, গতিবেগটা দেওয়া আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেব। এখন 45 দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে ফার্স্টে এখানে মিটার, তারপর সেকেন্ড, ক্যান্সেলেশনের ফলে এখানে আসবে 5 আর এটা 18। দ্যাট মিন্স 45 ইন্টু 5/18 এমন টাইপের এই যে নাম্বারটা আছে সেটা আসছে ওর স্পিড মিটার পার সেকেন্ডে। এটা ফার্দার আরও ক্যালকুলেশন হবে, 9 দিয়ে ক্যান্সেল করে দিই 2 হয়ে যাচ্ছে, 9 দিয়ে ক্যান্সেল করলে 5। দ্যাট মিন্স 25/2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর স্পিডটা, ঠিক আছে? এবার আমাদের বের করতে হবে কতটা সময় দরকার। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা আছে 500 মিটার, সেটাকে আমি 25/2 যে স্পিডটা আছে ওইটা দিয়ে ডিভাইড করে দেবো সিম্পলি, বাস ওইটার থেকে আনসারটা চলে আসবে। এখন যদি 500 যে এটা আছে সেটাকে 25/2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা ফার্স্টে অন্যক হবে। দ্যাট মিন্স 500 ইন্টু 2/25, ক্যান্সেলেশন করলে 20, তো 20 ইন্টু 2 মিন্স 40 সেকেন্ডস। দ্যাট মিন্স ওই ট্রেনটার ব্রিজটাকে কভার করতে 40 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাদের অপশান কোনটা আসছে? সেটা অপশানটা আসছে অপশান ডি, ঠিক আছে? এই 40 সেকেন্ড সময়ে ওই 350 মিটার লম্বা ট্রেনটা 150 মিটারের যে ব্রিজটা ছিল সেটাকে কভার করবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটাতে যাওয়া যাক। এখন এই নেক্সট যে কোশ্চেনগুলি আছে সেগুলি বেশিরভাগ আছে ইয়ের থেকে, পার্সেন্টেজ থেকে, ঠিক আছে? তো পার্সেন্টেজ মানে শতকরা ভাগ, ঠিক আছে? কোনো একটা জিনিসের অন্য ছোট্ট একটা জিনিস ওর কত ভাগে পড়ে 100-এর রেসপেক্টে সেটা। তো ফার্স্টের যে কোশ্চেনটা আছে সেটা ওই বেসিকের উপরই আছে, যে ওরা বলছে 18 গ্রাম যে আছে 18 গ্রামটা 7.2 কেজি এর শতকরা কত ভাগ, মানে 7.2 কেজি এর রেসপেক্টে কত পার্সেন্ট করলে 18 গ্রাম আসবে, ঠিক আছে? এবার ফার্স্টে ইউনিটটাকে ইকুয়াল করে দিই। ইউনিটটাকে ইকুয়াল করতে হলে 7.2 কেজি মিন্স 7.2 ইন্টু 1000 গ্রাম হবে, ঠিক আছে? দ্যাট মিন্স 7200 গ্রাম। ওকে, এবার বলা হচ্ছে 7200 গ্রামের রেসপেক্টে 18 গ্রামটা কত পার্সেন্ট। তো এটাকে যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করি তাহলে আমাদের কি আসছে যে 7200-এর X%, সাপোজ, কারণ আমি পার্সেন্টেজটা জানি না, X% মিন্স X/100, এটাই হবে 18, ঠিক আছে? কোশ্চেনটা ওয়াইজ তো এটাই বোঝাচ্ছে যে এটার কত পার্সেন্ট যেহেতু জানি না সেটাকে আমি X বসালাম, তো এটার X% হচ্ছে 18, ঠিক আছে? এবার এটাকে সাইড চেঞ্জ করে করতে হবে। এবার সেম জিনিসটাকে এত কিছু এক্স না ধরে ডাইরেক্ট যদি করার হয় তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে সবসময় এমন কেসগুলিতে যেটার মধ্যে একটার পার্সেন্টেজ বের করতে বলেছে আরেকটার রেসপেক্টে,
মানে এটার রেসপেক্টে এটা কত পার্সেন্ট, এমন টাইপের যে কোনো কোশ্চেনগুলি যদি থাকে সেটার মধ্যে উপরে থাকবে যার বের করতে হবে, মানে ছোটোটা যেটা যেটা আরেকটার কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করেছে, ওইটা ডিভাইডেড বাই থাকবে যার পার্সেন্টেজ, দ্যাট মিনস 7.2 কেজি, এটাকে সিমিলার করতে হবে, তো 7200 গ্রাম, 7200 গ্রাম, ঠিক আছে। এটা ডিভাইডেড বাই এটা মাল্টিপ্লাইড বাই 100 বসিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেই হয়ে গেল আমাদের শতকরা পার্সেন্টেজ, ঠিক আছে। এখান থেকে ওই জিনিসটাই আসবে, কিন্তু ওখানে এক্স ধরে এত কিছু করার দরকার নেই, কারণ আমাদের আলটিমেটলি তো আনসারই দরকার, ঠিক আছে। তাহলে এইটাকে এটার কত পার্সেন্ট জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100, ঠিক আছে, এটা হবে আমার ফাইনাল পার্সেন্টেজ। তাহলে এখান থেকে যদি ক্যান্সেলেশন করি 18 দিয়ে ক্যান্সেল করলে 4, দ্যাট মিনস এটার আনসার আসছে 1/4%। এবার 1/4 মানে 0.25%, ঠিক আছে। তাহলে আমাদের আনসার আসছে অপশান এ। তাহলে 18 গ্রাম যেটা আছে সেটা 7.2 কেজি এর 0.25%, ক্লিয়ার হয়ে গেছে? ওকে, যে কোনো জায়গায় এমন এটার কত পার্সেন্ট এটা এমন যদি জিজ্ঞেস করে, তাহলে এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 100 করে দিলেই সবসময় আনসারটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট দেখি, নেক্সট আছে একটি সংখ্যার 4/5, 5/4 অংশ, ঠিক আছে, 5/4 অংশ ও সংখ্যাটির 35%-এর পার্থক্য হচ্ছে 81, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে। এবার একটি সংখ্যার 5/4 অংশ, এবার আমি যদি সংখ্যাটাকে এক্স বলে চিন্তা করি, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাটা, তাহলে ওর 5/4 অংশ এবং ওর 35%, ওই সংখ্যাটারই ওটার 35%, এই দুইটার মাঝের ডিফারেন্স হচ্ছে 81, ঠিক আছে। এখন ওই ডিফারেন্সটাকে আমি থিওরিটিক্যালি কীভাবে বের করব, যে 4/5 হবে নাম্বার, মানে একটা সংখ্যার এই যে এক্স সংখ্যাটা আছে সেটার 4/5 মানে এটা ইন্টু 4/5, ঠিক আছে, এটা। আর আরেকটা বলেছে ওই সংখ্যাটিরই 35%, এবার সংখ্যাটারই 35% মিনস ইন্টু 35/100, ঠিক আছে। 5 দিয়ে যদি ক্যান্সেল করি 7, ক্যান্সেল করলে 20, তো আলটিমেটলি আসছে এটা থেকে আসবে 4x/5 আর এটা আসছে 7x/20। এবার ওরা বলছে এই দুইটা যে আছে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 81, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি আমি লিখে দিই যে 4x/5 মাইনাস 7x/20, এটা হচ্ছে আমাদের যেই ডিফারেন্সটা আছে সেটা। তো এটা কিসের সমান হবে, 81 যে নাম্বারটা ছিল সেটার সমান হবে। এটাই তো বলেছে যে এটা হচ্ছে 4/5 নাম্বারের 4/5 পোর্শন, আর ওই নাম্বারের 35% হচ্ছে এটা, তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে কি আমাদের 81। এখান থেকে আমি এক্সটাকে বের করে নিতে পারি, ঠিক আছে। এটাকে লসাগু করে এখানে নিচে আসছে 20 আর এখানে আসবে 16x মাইনাস 7x ইকুয়ালস টু 81, ঠিক আছে, এই জিনিসটা। এবার এটাকে ক্যালকুলেশন করলে 16x মাইনাস 7x করলে আসছে 9x, 16 মাইনাস 7 হচ্ছে 9, দ্যাট মিনস 9x ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 81, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা এবার এটা হয়ে যাবে ইকুয়ালস টু 81, ঠিক আছে। এবার এটা কি হবে, x ইকুয়ালস টু 81 ইন্টু, আচ্ছা এটা সাইডে করে নিই, এটা কি হয়ে যাবে যে x ইকুয়ালস টু 81 ইন্টু 20 ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে 9, 9 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 9 আর এটা হবে 180, ঠিক আছে। তাহলে ওই সংখ্যাটা আমার কি দাঁড়াচ্ছে 180। তো সিম্পলি জাস্ট এই যে ইকুয়েশনটা আছে এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করে এক্সের ভ্যালু যেটা আসছে 180 সেটা হবে আমাদের নাম্বারটা, ঠিক আছে। তো এখানে অপশানটা কোনটা হবে, অপশান বি। এই নাম্বারটার 4/5 করলে মানে 180 এর 4/5 আবার 180 এর 35%, এই দুইটার যদি ডিফারেন্স বের করা হয়, পার্থক্য বের করা হয়, সেটা হবে 81। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে।
নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কী বলছে, নেক্সট কোশ্চেনটা একটা সরলের মতোই, ঠিক আছে। কী জিজ্ঞেস করেছে যে 50% অফ 50, ঠিক আছে, মানে 50-এর 50%, 100-এর 100%, 10-এর 10%, এগুলিকে যোগ করতে বলেছে, ঠিক আছে। সিম্পলি জাস্ট অ্যাড করার জন্য বলেছে। তো আমার ফার্স্টে বের করতে হবে যে 50-এর 50% মানে কত। যে কোনো কিছুর 50% মানে অর্ধেক, ঠিক আছে। তাহলে এটার থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা 25 হবে। আর নর্মালি যদি ক্যালকুলেশন করে বের করতে হয় তাহলে 50-এর 50%, দ্যাট মিনস 50/100, ঠিক আছে। এটাই হবে 50% মিনস এটা। তাহলে 0 0 ক্যান্সেল করি, ক্যান্সেল করলে 2, এটা হচ্ছে 25। তো অটোমেটিক্যালি এটা 25ই আসবে, ঠিক আছে। তো 50-এর 50% মিনস 25, তো এটার থেকে আমি পেয়েছি 25। এবার 100-এর 100%, এবার 100% মানে তো পুরোটাই, 100-এর 100% মিনস 100 × 100/100, ঠিক আছে। 100 × 100/100 এটা করতে হয় না, ঠিক আছে, নর্মালি। তো এটার আনসার 100ই আসবে। যে কোনো কিছুর 100% মানে ওই নাম্বারটাই, ঠিক আছে, মানে পুরাটা বোঝাচ্ছে। 50% মানে অর্ধেককে বোঝাচ্ছে, ঠিক আছে। তো 100-এর 100% মানে 100ই থাকবে। আর আসছে 10-এর 10%, ঠিক আছে। 10-এর 10%, 10% মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এটাকে যদি আমি নর্মালি করি 10 × 10/100, ঠিক আছে। তো আনসার আসছে 1। তো 10-এর 10% মিনস 1। তো এখন অ্যাকচুয়ালি আমাদের করতে হবে কি, এই পার্সেন্টেজ ভ্যালু, দ্যাট মিনস 25 + 100 + 1। তো আমাদের আনসার কি আসবে, 100 + 25, 125, 125 + 1 ইজ 126, দ্যাট মিনস এটা হবে আমাদের সেই অপশানটা। বোঝা গেল? তো 126 হবে এই সরলটার বা সরল অঙ্কের মতোই আছে এটা, এটার আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটাতে জিজ্ঞেস করেছে একজন পরীক্ষার্থী আছে, ঠিক আছে। ওর কোনো পরীক্ষায়, ঠিক আছে, কোনো পরীক্ষায় পাস নাম্বার মানে পাস করার জন্য যে মিনিমাম মার্কসটা দরকার সেটা হচ্ছে টোটাল মার্কসের 40%, মানে টোটাল যততেই এক্সামটা হয়েছে সেটার 40% মার্কস যদি পেয়ে যায় তাহলে ওটা পাস মার্ক হবে, ঠিক আছে। এখন বলেছে কোনো এক ছাত্র ওই পরীক্ষাটার মধ্যে 40 নম্বর পেয়েছে, ঠিক আছে। 40 নম্বর পেয়েও আরও 40 নম্বরের জন্য ফেল হয়ে গেছে, ঠিক আছে। আরও 40 নম্বরের জন্য ও ফেল করে নিয়েছে, ঠিক আছে। এখন ওরা বলতে বলেছে যে ওই পরীক্ষাটা অ্যাকচুয়ালি কততে হয়েছিল, কত এর মধ্যে হয়েছিল, ঠিক আছে। এখন এই জায়গা থেকে দেখা যাক, ওই ছেলেটা পেয়েছে 40, আরও 40 নম্বরের জন্য ফেল হয়ে গেছে। তাহলে আমাদের পাস মার্ক কত ছিল, পাস মার্কটা ছিল ওই 40-এর সাথে আরও 40 অ্যাড করতে হবে, যেটা ও পেয়েছে, আর যেটা পায়নি, যেটার জন্য ও ফেল করেছে সেটা অ্যাড করে দিলে আসছে আমাদের 80। তাহলে আমাদের 80টা হচ্ছে পাস মার্ক। তার মানে ও যদি 80 পেতো তাহলে পাস করে যেত। পাস মার্ক 80 মানে হচ্ছে টোটাল মার্কসের যে 40% আছে সেটা হচ্ছে 80, ঠিক আছে। টোটাল মার্কস যতই ছিল, সাপোজ টোটাল মার্কসটা ছিল এক্স, ঠিক আছে, সেটার 40% যদি বের করা হয়, 40%, 40/100, এটা হয়ে যাবে সবসময় 80, কারণ এটা যেহেতু পাস মার্ক বলেছে, ঠিক আছে। তো মার্কটা, পাসের মার্কটা আমি পেয়ে গেছি, আর পাস করার জন্য যে পার্সেন্টেজটা দরকার সেটাও জানা আছে। ওইখান থেকে আমাদের টোটাল নাম্বারটা বের করতে হবে। টোটালের 40% হবে আমাদের 80, যেটা হচ্ছে পাস মার্ক। এখন এক্সটা কত হয়ে যাবে, ক্যালকুলেশন করলে এটাকে সাইড চেঞ্জ করে দিই, 100 উঠে যাবে উপরে, 80 × 100 / 40, ঠিক আছে। এটা ক্যান্সেল করলে 2, তাহলে হয়ে যাচ্ছে 200। দ্যাট মিন্স টোটাল যে পরীক্ষাটা যে হয়েছিল সেটা 200 মার্কসের মধ্যে হয়েছিল। বোঝা গেল? তো 200-এর 40% হচ্ছে 80 মার্কস, যেটা ছিল পাস মার্ক, কিন্তু ওই ছেলেটা পেয়েছে 40, যার ফলে আরও 40-র জন্য ও ফেল করে গেছে। বোঝা গেল? চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটি চেয়ারের দাম বলছে 800 টাকা, ঠিক আছে। 800 টাকা দাম ছিল একটা চেয়ারের, ওটার থেকে কমে 560 টাকা হয়ে গেছে। তাহলে কমার শতকরা হার কত বের করতে বলেছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আগে দেখতে হবে যে কতটুকু কমেছে, ঠিক আছে। আগে ছিল 800 টাকা, এখন কমে গেছে 560-তে চলে এসেছে কমে, ঠিক আছে। তাহলে কমেছে কত, মানে গ্যাপটা কত, গ্যাপটা হচ্ছে 240, মানে 240 টাকা দাম ওর কমে গেছে আগের থেকে।
এবার বলছে এই যে কমেছে, এই যে কম জায়গাটা সেটার শতকরা হার কত আগের রেসপেক্টে। ঠিক আছে, এইবার কি বলেছি, এটা একদম শতকরার যে পার্টগুলি ছিল ওইটার স্টার্টিংয়েই বলেছিলাম যে একটার রেসপেক্টে আরেকটার যদি শতকরা কত পার্সেন্ট হয় সেটা বের করতে বলে তাহলে কি করতে হবে, আমাদের এখানে টার্গেটটা কি, যে এটার কত পার্সেন্ট সেটা বের করব। তাহলে আমরা কি করব, যে যেটা কমে গেছে যেই জায়গাটা মানে 240, এটা কার থেকে কমেছে, 800-এর থেকে কমেছে, তো ওইটার রেসপেক্টে আমি বের করছি পার্সেন্টেজ ভ্যালু, তো ওইটা হরের মধ্যে থাকবে ডিনোমিনেটর, আর পার্সেন্টেজ যেহেতু বের করছি সেটার জন্য একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ বসাতে হবে। বোঝা গেল, এখান থেকে যে পার্সেন্টেজ ভ্যালুটা আসবে সেটাই হবে তত পার্সেন্ট কমেছে। ঠিক আছে, এবার যদি ক্যান্সেল করি, ক্যান্সেল হয়ে গেল, 8 দিয়ে ক্যান্সেল করলে 30। ঠিক আছে, দ্যাট মিনস 30% কমে গেছে। ঠিক আছে, এবার 800-এর মধ্যে যদি 30% বের করে ট্রাই করতে চাও করতে পারো, এটা হয়ে যাবে কত, 240। তো আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে, 240 কমেছে মানে 30% কমেছে 800-এর থেকে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এখানে এই কয়েকটা ছিল শতকরার থেকে। ঠিক আছে, তো আজকের জন্য আপাতত এতটুকুই। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ক্লাস রিলেটেড যে কোনো ধরনের কোনো কোশ্চেন অথবা আপনাদের মনে যদি কোনো কোয়েরি থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসের সাথে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।